বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের ধ্রুবতারা এই বইটির অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমরা সবসময় বলি আন্তর্জাতিক শ্রমিক নেতা আমাদের বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম খান আছেন এখানে আমাদের জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক মন্ত্রী এবং এই ৬৯-এর গণ আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে অন্যতম সৈনিক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয়, বিশেষ করে আমার ব্যক্তিগত হবে শ্রদ্ধেয় শিক্ষক আচার্য এবং পাকিস্তানের সময়ে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা যারা প্রফেসর আনোয়ারুল চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বলছি এই জন্যই যে আমি যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএমএর ছাত্রের প্রথম ফার্স্ট ইয়ার যখন ভর্তি হই আমি আমার পাশে এই দুজন কাকেই আমার ছাত্র ইউনিয়ন ছাত্র সংগঠন ছিলাম, তাদেরকে নেতা হিসেবে পেয়েছি। তখন মাহবুবুল্লাহ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোস্তফা জামা হায়দার ছিলেন তখন সভাপতি এবং প্রকৃতপক্ষে রাজনীতির ছাত্র রাজনীতির যে হাতে খড়ি এটা মাহবুবুল্লাহ ভাইয়ের হাত দিয়ে নেওয়া, সেই কারণে তিনি সবসময় আমার কাছে একজন শিক্ষক গুরু রাজনৈতিক গুরু হিসেবেই তিনি আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অধ্যাপক মন্ডলী, বিশ্ববিদ্যালয়ের সাধারণ আজকে এই অনুষ্ঠানটি দুটো কারণে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে এমন একজন মহান নেতার উপরে একটি বইয়ের অনুষ্ঠান করা হচ্ছে যিনি বাংলাদেশের পুরো অবয়ব পরিবর্তন করে দিয়েছেন। যখন বাংলাদেশের মানুষের প্রত্যাশার গতি হয়ে গিয়েছিল এই সময় মানুষের নতুন করে আশার আলো এবং স্বপ্ন। আরেকটি কারণে গুরুত্বপূর্ণ এই জন্যই যে আজকে যাদের সামনে আমরা কথা বলছি তারা এই দেশে সবচাইতে আমি যেটা বলি যে শিক্ষিত মানুষ, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ, যারা মানুষের মত পরিবর্তন করতে সাহায্য করেন এবং সমাজের যারা ভবিষ্যতে কাজ করবে তাদের কারিগর হিসেবে তাদেরকে তৈরি করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে একটা বিরল একটা সৌভাগ্য আজকে তাদের মাঝখানে এসে এবং আমার আমার দুটো কথা বলার সুযোগ আমার, সেজন্য আমি ধন্যবাদ জানাই ওদের বাইরকে যে আমাকে সুযোগ করি। ওনারা আমাদের নিজেদের পরিচয় দিতে গিয়ে বারবার করে বলেছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। আমরা যারা শিক্ষক রাজনীতির সঙ্গে কিছুটা জড়িত আছি, জানি, পরিচিত আছি, জড়িত পরিচিত আছি, তারা জানি যে আপনার একটা বাংলাদেশি জাতীয়তাবাদীর দর্শনে যারা বিশ্বাস করেন তাদের সম্ভবত একটা এই সকলের সম্মিলিত হবে এই সংগঠনের কাজের সঙ্গে। আমার কাছে যেটা মনে হয় আর কি, একেবারে কোনো দলীয় সংগঠনে পরিণত হওয়াটা বোধ হয় খুব একটা আপনার ভালো হবে না, দলের জন্য হবে না, নিজেদের জন্য হবে না, রাজনীতির জন্য হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল তার নিজস্ব সক্রিয়তা নিয়ে গড়ে উঠবে, গড়ে উঠেছিল, সেটাকে তারা প্রতিষ্ঠিত করবে,
এটাই আমরা বাইরে থেকে সেভাবেই আশা করি। এবং তারা যখন কথা বলবেন তখন যেন ওটা জাতি অত্যন্ত মনোযোগ দিয়ে সেই কথাটা আপনার শুনে সেই কথা বুঝতে পারে, সেই কাজটা করা উচিত বলে আমার কাছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশ এখন পুরো বিভক্ত হয়ে গেছে, ডিভাইডেড। আওয়ামী লীগ বিএনপি এই দুটোর ভাগে ভাগ হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে যে একজন মানুষ যিনি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন সেটাও আপনার অনেকের কাছে গ্রহণযোগ্য হয় না যে সে হয়তো বিএনপির আওয়ামী লীগের। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ আপনারা যার জীবনে নিয়ে বই আজকে প্রয়োজন হলো, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কিন্তু সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাস করেন, তিনি বিভক্তিতে বিশ্বাস করেন। এবং তার কৃতিত্বটা কিন্তু সেই জায়গায় যে গোটা জাতি যখন বিভক্ত করেছিল আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ সালে, সেই অবস্থাতে কিন্তু জাতিকে বের করে নিয়ে এসে তিনি এক ঐক্যবদ্ধ জাতিকে গড়ে তুলেছেন। এখন ঐক্যবদ্ধ একটা জাতিকে বারবার আমাদের নজরুল ইসলাম খান সাহেব বলেছেন। এই বিষয়টা অত্যন্ত জরুরি বলে আমাকে আমি আপনার এই বিষয়ে যে যারা লিখেছেন তারা সবাই অত্যন্ত গুণী মানুষ, সবাইকে জানি। এই এবং আপনারা আমি লক্ষ্য করলাম যে একটা বিষয়ের উপরে তারা লিখেছেন। আমার কাছে মনে হয় যেটা যে এখানে প্রেসিডেন্ট জিয়ার জীবনী, তার কাজ, তার রাজনীতি, তার দর্শনের উপরে রিসার্চ করে আপনার বই খুব কম আছে। আমার কাছে মনে হয় একমাত্র মাহফুজুল্লাহর বইটাকে আমার কাছে মনে হয়েছে যে একটা রিসার্চ করা বই, যে বইটার মধ্যে আপনার একটা জীবনের শুধু সব দিকগুলো নয়, এর মধ্যে রাজনীতি, ব্যাকগ্রাউন্ড, ইতিহাস সবকিছু চলে আসে। হয়তো সেটাও পূর্ণাঙ্গ নয়। এই পূর্ণাঙ্গ কাজটা করার জন্য সাদা দল একটা উদ্যোগ দিতে পারে। শুধুমাত্র আপনার অন্যান্য লেখকদের ডাকা নিয়ে এসে সংকলন বের করেছেন, এবার অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছেন। অ্যাট দি সেম টাইম আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি বিশ্বাস করি আপনারা পারবেন যে দেওয়ান রহমান সাহেবের উপরে, আপনার আমাদের দেশের খালেদা জিয়ার উপরে এবং আপনার বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির উপরে একটা রিসার্চ করে, গবেষণা করে যদি আমরা কিছু কাজ করতে পারি, এটা ভবিষ্যৎ বংশধরদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য একটা বিরাট করে কাজ চলে আসে। আপনারা সংকটটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে যারা এখানে শিক্ষকরা করছেন বিশ্ববিদ্যালয়ে। নতুন জেনারেশন, যেটা নিউ জেনারেশন, তারা কিন্তু জিয়া রহমানকে চেনে না। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিকভাবে জানে না। তাদেরকে যেটা শেখানো হচ্ছে, জানানো হচ্ছে, সেটা সম্পূর্ণ একটা বিকৃত ইতিহাস। যেটা মামুল্লাহ ভাই এই কথাগুলো বলেছেন যে অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত একদিনে তো বাংলাদেশ স্বাধীন হয়নি। একদিনে তো মানুষ আপনার ঘোষণা দিতে জিয়া রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, একদিনই হয়ে গেছে, বা ৭ই মার্চের ঘোষণা দিয়েছে, একদিন হয়ে তা তো না। দীর্ঘকাল ধরে আপনার এটা মানুষ, এই দেশের মানুষটা একটা স্বাধীন একটা অস্তিত্বের জন্য সে কিন্তু সংগ্রাম করেছে, লড়াই করেছে। এটা মুহূর্তে হয়নি। তো সেই বিষয়গুলো নিয়ে এসেই জিয়া রহমান একটা শূন্যতার মধ্যে, যখন চতুর্দিকে শূন্য, যখন মানুষ আশা করছে যে বোধহয় স্বাধীনতার ঘোষণা হবে, সেই যারা রাজনৈতিক দায়িত্বে ছিলেন, যাদের দায়িত্ব ছিল ঘোষণা করার, তারা ঘোষণা করেননি। তারা একটু আত্মসমর্পণ করেছিলেন, কেউ পালিয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি সেই ঘোষণা দিয়ে গোটা জাতিকে তিনি সেই স্বাধীনতা যুদ্ধে না নেমে পড়ার জন্য তিনি অনুপ্রাণিত করতেন। এই বিষয়টা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উনি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না, বা ওনার কোনো দায়িত্ব ছিল না। উনি সে কিন্তু একটু পুরো আর্মিও কমান্ড করতেন না, উনি একটা ব্যাটালিয়ন কমান্ড করছিলেন না, তার প্লাসই ছিলেন। তো সেই মানুষটার মধ্যে এটা জাগ্রত হলো যে দিস ইজ দ্য টাইম ইউ মাস্ট রিভল্ট এগেইনস্ট পাকিস্তান আর্মি। এখানে কিন্তু নেতৃত্বের একটা ব্যাপারটা এসে যায় যে ঠিক কোন সময়, কোন মুহূর্তে আমি সঠিক কাজটি করবো, কোন সিদ্ধান্তটা নেব, এটা একটা বিশাল একটা ব্যাপার। পরবর্তীকালে দেখবেন ৭ই নভেম্বরের ঘটনাগুলো দেখবেন ৭৫ ঠিক একই রকম। তার সামনে ওইভাবে তিনি নেতৃত্বটা গ্রহণ করেছিলেন। জাতি যখন একদম অন্ধকারে, সেই সময় তিনি সামনে এসে আসেন। এগুলো কিন্তু আপনার, আমি মনে করি যে এটা আরো বেশি রিসার্চ হওয়া দরকার, আরো বেশি জানা দরকার। কোন অবস্থার প্রেক্ষিতে, কোন সময়, কোন রাজনীতির প্রেক্ষিতে, কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রেক্ষিতে আপনার বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, কিভাবে হয়েছে, কোন কোন শ্রেণীর মানুষেরা কিভাবে কাজ করেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের তাদের জানা দরকার, তারা জানতে চায়।
আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে শেষ করতে চাই যে আজকে যে সময় আপনারা বের করেছেন অত্যন্ত উপযুক্ত সময় এই জন্য বলছি যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে যে আপনার জিয়াউর রহমান ইনি আপনার যারা মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন না, তিনি অনেকে বলে যে মুক্তিযুদ্ধ করেননি, পাকিস্তানের অনুচর ছিলেন, এইভাবে বিভিন্ন ভাবে তাকে একটা খলনায়ক পরিণত করেছে। এবং অনেককে শিশুদেরকে শেখানো হয় কিছু কিছু বইয়ে, আমি একদম জানি বলছি যে জিয়াউর রহমান কি অর্থাৎ শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জিয়াউর রহমান নাকি জড়িত ছিল। কথা দেখবেন সবখানে বলছে সবাই, তাদের আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সভাপতি থেকে শুরু করে সব সর্বনিম্ন কর্মী সে একই কথা। ওইটাকে আমাদের কাউন্টার করতে হবে, যা আজকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, সেই যে কথাটা আগে আরো হচ্ছে যে ন্যারেশন বয়ান, সেই বয়ানটার ওই জায়গায় আসতে হবে যে এটা সঠিক নয়, পরন্তু উল্টোটা মিথ্যাটা তারা বলছে, কেন বলছে, কি কারণে বলছে, এটা আমাদের বুঝতে হবে। 1972 থেকে 75 যদি আমরা অ্যানালাইজ করি, তারা আমরা দেখবো বাংলাদেশের 1971 স্বাধীনতার যে যুদ্ধ হয়েছে, রেস কোর্সে যে অস্ত্র সমর্পণ হয়েছে, সেখানে কারা কারা ছিল আমরা জানি, যারা ইতিহাস পড়ে তারা জানি যে সর্বদানা আমাদের ওসমানী তিনি ছিলেন, অথচ আপনার ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করেছেন। এই জিনিস কিন্তু আপনার জানার দরকার, কেন কি কারণে তিনি উপস্থিত হতে পারলেন না, কি কারণে তাকে উপস্থিত হলো না, এবং তার পরবর্তী সময়ে যে 1975 সাল পর্যন্ত কেন এত বড় একটা জনপ্রিয় রাজনৈতিক দল, অবিসংবাদী একজন রাজনৈতিক নেতা কি কারণে অতি দ্রুত এই দেশের মানুষের আস্থা হারাবে। ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বোঝা দরকার, জানা দরকার। আমি কখনোই কাউকে আপনার ছোট করতে চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না যার যেটা পাওনা থেকে সেই পাওনাটা অবশ্যই নিতে হবে। যে পাওনাটা আছে যার, যিনি পুরো বস্তুটাকে পাল্টে দিলেন, যিনি একটা যুদ্ধ শুরু করে একটা যুদ্ধের একটা দেশের স্বাধীনতার মূল কাজটা শুরু করলেন, তাকেই বাদ দিয়ে দেওয়া, তাকে না, তার কিন্তু আপনার তাদের লোকগুলোকে বাদ দিয়েছে। ওসমানের কথা একবারও বলে না, তার যুদ্ধের কথা একবার উচ্চারণ করে না, কিন্তু কেউ উচ্চারণ পর্যন্ত করে না, মানে একজন মানুষ ছাড়ার কোনো মানুষই নাই। এখন এই হচ্ছে তাদের ইতিহাস। ওই ইতিহাস যখন প্রচারিত হচ্ছে, সেটাকে যেমন বারবার করে ব্যানার টানার চতুর্দিকে, আপনার একটা জিনিস খেয়াল করেছেন যে আপনার ওই যে জন্ম শতবার্ষিকী পালন, জন্ম শতবার্ষিকীর সঙ্গে সুবর্ণ জয়ন্তী আছে। সুবর্ণ জয়ন্তী পালন করার অনুষ্ঠান দেখতে পান, শুনতে পান, প্রথম একদিন করেছে, তারপরে তারা আমরা কিছু দেখতে পাই, কিন্তু জন্ম জয়ন্তী কিন্তু চলছে, এখনো জন্মদিন চলছে সারা বাংলাদেশ জুড়ে, ব্যানার ট্যানার সবখানে আপনারা দেখতে পান। উদ্দেশ্যটা একটাই, যে একটা মাত্র মানুষ, একটা মাত্র নেতা, আর কেউ নেই। তখন তো স্লোগান ছিল আপনার এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন কিন্তু আপনার ওটা পরিবর্তন হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ এসে গেছে। এগুলো তো আপনার আমাদের জানতে হবে, আমাদের সেই দোয়া ভক্তি, সেগুলো আমাদেরকে জানি। আমি অনুরোধ করবো যে আপনারা এই কাজগুলোতে হাত দেন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব। এটা খুব জরুরি বলে আমি মনে করি, যেটা আপনার এই কাজটা খুব জরুরি, আপনাকে গবেষণা করে এই কাজগুলো চালানো দরকার। আরেকটি কাজ যেটা আমার মনে হয় যে এটা আপনাদের খুব প্রয়োজন, হচ্ছে যে ছাত্রদের মধ্যে রাজনীতির প্রতি একটা প্রচন্ড অনীহা, অ্যাপাথেটিক টু পলিটিক্স। অথচ আমরা যারা এখানে আছি, আমরা সবাই ছাত্র রাজনীতি করেই কিন্তু সবাই, এবং আমরা তখন তার ছাত্র সমাজ এত সমাজ সচেতন ছিল, এত বেশি আপনার রাজনৈতিক সচেতন ছিল, যে তাদের মাধ্যমে কিন্তু এই দেশের বড় বড় পরিবর্তনগুলো শুরু হতো। 52 ভাষা আন্দোলন থেকে 69-এর ছাত্রগণ অভ্যুত্থান, পরবর্তীকালে 71-এর স্বাধীনতা যুদ্ধ, তারও পরে 90-এর ছাত্র গণ অভ্যুত্থান, সব মিলিয়ে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সুতরাং ওইখানে তো আপনাদের ভূমিকা অনেক বড়, এবং সেখানে আজকে মামুন ভাই আছেন, আমাদের যারা শিক্ষক ছিলেন ওই সময়, আবু মোহাম্মদ থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু আমাদেরকে নিয়ে বসতেন, কথা বলতেন, আমাদের মধ্যে সেই সময়কার যে প্রয়োজন, অর্থনীতি, রাজনীতি, যে বিষয়গুলো আমাদের সঙ্গে নিয়ে আসতেন।
সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই যে কর্মী, নিবেদিত প্রাণ কর্মী, দেশের জন্য সমাজের জন্য আমরা তৈরি করতে পারবো। কেমন একটা আপনার আত্মকেন্দ্রিকতার জন্য ছড়িয়ে পড়তে চান, সবাই আত্মকেন্দ্রিক। ভালো চাকরি চাই, ভালো আপনার রেজাল্ট করতে হবে, বিদেশে চলে যাবে, ভালো করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আজকাল প্রায় দেখি আপনার বিশেষ পরীক্ষার সবাই পুলিশের চাকরি 1 নম্বরে দেয়, তারপর আসে কাস্টমস, তারপর ইনকাম ট্যাক্স, সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস সবার নিচে। কি প্রমাণ করে? এটা কিন্তু বড় একটা ইন্ডিকেটর। এটাই ইন্ডিকেট করে যে এখনকার এই যুব সমাজ কি চাচ্ছে। তো আপনার পরিবর্তন হবো, আমরা আপনার সমাজকে বদলে দেবো, আমরা সবকিছু হবে না যদি না আপনার যারা এটা ঘটাবে তাদের মধ্যে সেই পরিবর্তন আনা যায়। আজকে দেখি ছাত্র, আমি মাঝে মাঝে এক কথা মনে হয় আমার, যে একটা জাতি যখন ক্রাইসিস শুরু করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কোনো সারা শব্দ পাই না। যেমন ধরেন আমি কিছু উদাহরণ দিই, টিপাই মুখবা, মনে আছে আপনাদের যখন টিপাই মুখবা নিয়ে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি একটা মিছিল বাড়ায়, মনে করবেন না, একটা মিছিল বাড়ায়। আপনার যখন কোনো আপনার যে গণতন্ত্র যে ধ্বংস হয়ে গেছে, একদম লুট করে নিয়ে গেছে, এই যে আপনার কোনো অধিকার নেই মানুষের, একটা মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় না। কারণটা কি? যে ওখানে আমরা ওরা দখল করে ফেলেছি। সেই দখলকে ভাঙার তো চেষ্টা করতে হবে। মাহবুল ভাই আছেন, আরুল ভাই আছেন, টুকু আছেন, আমরাও কিন্তু ওইভাবে প্রতিরোধের সম্মুখীন হয়েছি। আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে, আমাদের হল সবকিছু হল থেকে পালিয়ে যেতে হয়েছে, আমরা অনেকে নির্যাতিত হয়েছি। তারপর আমরা কিন্তু লড়াই করে করে টিকে থাকি, লড়াই করে করে জয়লাভ করেছি। আপনার প্রথম হলে আমরা আপনার ছাত্র ইউনিয়নের আপনার অর্ধেক প্যানেল নিয়ে আসলাম, তারপর থেকে ফুল প্যানেল পড়াশোনা করলাম, সেটা মার খেয়েই করেছি। হ্যাঁ, সব করে গিয়েছে। এগুলো কিন্তু আপনার একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, সর্বক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধটাকে গড়ে তুলতে না পারলে আপনার আজকাল অনেকে বিএনপির সমালোচনা করেন সবসময়। আমি জানি যে বিএনপি এটা পারে না, বিএনপি এটা পারে না, এটা পারছে না, এটা করছে না। বিএনপির শক্তিটা কোথায়? ওই শক্তিটা আপনাদের হাতে। That is strength is with you. আপনারা সেটা তৈরি করেন। এই সেই স্ট্রেংথ তৈরি না হলে আপনার কিন্তু ওই যে যেটাকে আমার সবসময় মনে হয় যে আপনার একটা ফ্রেশ ব্লাড আসতে হবে, সেই ফ্রেশ ব্লাডটা আসতে হবে, সেই ফ্রেশ ব্লাডকে আসতে হবে। আজকে যুগের পরিবর্তন হয়েছে, আপনার সময়ের পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে করে সমাজকে পরিবর্তন করে দিয়েছে, রাজনৈতিক চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। এখান থেকেও তো আমাদের রাস্তা বের করতে হবে যে হাউ টু সারভাইভ। এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি? আমাদের নেতৃত্বের সচিব বেগম খালেদা জিয়া আপনার 1982 সাল থেকে 83 সাল থেকে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সাথে কারা ছিল, কারা আপনার এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গেছে। 90-এর আন্দোলনে কারা আপনার নেতৃত্বের সামনে দিয়েছে আমরা সবাই জানি, এখানে তাই না? আপনাদের মধ্যেই আছে এখন যারা আছে। এই যে মোর্শেদের চাকরি চলে গেল, একটা রেজিস্ট্যান্স তো তৈরি করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানি, কোথাও জানি, যে চাকরিটা তার অন্য কোনো কারণে জানি, তার একটা লেখার কারণে, তার মত প্রকাশের স্বাধীনতার কারণে জানি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমি তাই অনুরোধ করবো সাদা দলকে, আমি অনেকদিন ধরে কাজ করছি আপনাদের সঙ্গে, আমি ইলেকশনও করেছি সাদা দল থেকে আপনার অনেক আগেই। এখানে তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি আরো ঐক্যবদ্ধ হন, যেমন আজকে আপনার সিনিয়র অনেককেই দেখছি না, আপনারা আসেন, আপনারাই সিনিয়র। এখন এটাকে আরো অ্যাক্টিভেট করতে হবে এবং আপনার ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে এবং সেটাই করতে হবে। আমরা জানি যে একটা সময় যাচ্ছে, কঠিন সময় যাচ্ছে, এখানে রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আজকে আমাদের দেশনেত্রী জেলে, কারাগার, অত্যন্ত অসুস্থ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশের বাইরে। Why do you depend on BNP? আপনারা আপনাদের কাজগুলো করেন। আমি কথাটা এই জন্য বললাম যে আপনারা বারবার এখানে কিন্তু বিএনপি কথা বলেছেন, অনেকে আবার বিএনপি জিন্দাবাদে বলেছেন। এটা আমার মনে হয় যে সেটা এটা অ্যাভয়েড করা দরকার। আপনারা সাদা দল জিন্দাবাদ দেন,
এবং সাদা দলের রাজনীতিকে জিন্দাবাদ দেন, বাংলাদেশের জাতীয়তাবাদকে জিন্দাবাদ দেন, জিয়ারহমানকে জিন্দাবাদ দেন, কিন্তু বিএনপি কে মধ্যে একেবারে লীন হয়ে যান, একেবারে লীন হয়ে যান। এটা আমার আপনার মনে করবেন না, আমি আমার কতগুলো আমার অনুভূতি থেকে বলছি। এটা হলে আমরা অনেক বেশি উপকৃত, আমার রাজনীতি উপকৃত। আপনারা সেভাবে এবং যেমন আপনারা আমাদেরকে ডাইরেক্ট করেন, আমাদেরকে বুদ্ধি দেন, চিন্তা দেন, এইভাবে আপনার কাজ করবেন, আমরা সেইভাবে কাজ করবো। যে শেষ করবো জিয়ারহমান সাহেব সম্পর্কে আমাদের খান সাহেব, মাহমুদুল্লাহ ভাই, নারুল্লাহ চৌধুরী সাহেব, সাহেব যারা বলেছেন, এরপরে করার বহু কিছু আছে পড়ার। সারাদিন বললো জিয়ারহমান সাহেব ক্ষণজন্ম একজন মহাপুরুষ, সব কিছু আমি তো বলি বিপ্লবী নেতা। আমরা বিপ্লব করবো বলে আমরা শপথ নিয়েছিলাম সমাজ পার্টির বিপ্লব করবো, বিপ্লবটা করেছেন জিয়ারহমান। এত অল্প সময়ের মধ্যে সবকিছুকে পাল্টে দিয়েছে, চিন্তাগুলোকে পাল্টে দিয়েছে, মানুষের চিন্তা, থিঙ্কিং প্রসেস। এই যে আপনারা এখন আমাদের অর্থনীতিবিদের সবাই আছেন, তারা তো প্রায়ই কথা বলেন যে নো ইকোনমিক ডেভেলপমেন্ট উইল বি সাস্টেইনেবল উইদাউট ডেমোক্রেসি। অর্থাৎ বেসিক কথা যে মানুষের অংশগ্রহণ ছাড়া এটা কোনোদিনই সফল হবে না। যেরকম তখনই এটা করেছে, হাল কাটা কর্মসূচিতে স্বেচ্ছাসেবকের ভিত্তিতে হাজার হাজার মানুষকে নামিয়ে দিয়েছে, ছাত্র, শিক্ষক সবাই মিলে কাজ করে গ্রাম সরকার তৈরি করেছেন। একদম রিমোট গ্রাম অঞ্চল থেকে মানুষকে আপনার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, আপনার অর্থনীতির অগ্রগতি সবকিছু সম্পৃক্ত করা হয়েছে প্রশাসনের। এই বিষয়গুলো চিন্তা সম্পূর্ণ একেবারে আপনার আমার মনে মৌলিক চিন্তা থেকে, নট সোশ্যালিজম, নট ক্যাপিটালিজম, একটা মাঝখানে একটা চিন্তা, স্বকীয় চিন্তা। বাংলাদেশের জাতীয়তাবাদটাই আপনি যদি ভালো করে পড়েন, পড়তে হবে কিন্তু খুব ভালো করে। কথাগুলো আমরা আজকে অনেকেই আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি। কেউ বলতে চাই যে বাংলাদেশের জাতীয়তাবাদ মানে ইসলামী জাতীয়তাবাদ, কেউ বলতে চায় যে না এটা ইসলামী জাতীয়তাবাদ না, এটা সব ধর্ম মিলিয়ে একটা জাতীয়বাদ। এটা আপনি ভালো করে পড়ে দেখবেন, তিনি একবার এই বাংলাদেশের মানুষের জন্য যেটা দরকার সেটি তিনি পরিষ্কার করে বলছেন 1947 দেশ স্বাধীন ভাগ হয়েছে, আমরা কেন থাকতে পারি এই সম্পর্কে। এবং তারপরে বলছেন যে আপনার 71-এ কেন আমরা স্বাধীন হলাম, আমরা আমাদের বেরিয়ে আসলাম কেন, কি কারণে। তারপরে আবার বাঙালি জাতীয়তাবাদ এটা আমরা কেন ছেড়ে দিলাম, কেন এই কথা করে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদটা খুব পরিষ্কার যেটুকু বুঝি যে আমার নিজস্ব স্বকীয়তা, আমি কে, আমার পরিচিতি, আমার আইডেন্টিটি। Then I don't belong to Calcutta, I don't belong to Delhi, I don't belong to Karachi, Pakistan. আমার নিজস্ব ঢাকা কেন্দ্রিক আমার সবকিছু, আমার আপনার সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু, এই জিনিসটাই সামনে নিয়ে আসা। এই কথাটা অনেকেই বলেছেন যে আসলে চাকমারা কি করবে, আপনার মা ওরাও সন্তানরা কোথায় যাবে, এই কথাগুলো আসছে। আমি সেই কারণে বলতে চাই যে আপনারা আরো লেখেন, গবেষণা করেন। আমাদের দিক থেকে আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা সর্বাত্মকভাবে আমরা কাজ করব। এখন এই সময়টা যে আজকের একটা আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে যে সমস্ত বাংলাদেশের অর্জনগুলোকে ধ্বংস করেছে। আমরা যত অর্জন করেছিলাম 50 বছরে, সব অর্জন এরা এই সরকার সবকিছু শেষ করে আমাদের শিক্ষা শেষ করেছে, আমাদের স্বাস্থ্য শেষ করেছে, আমাদের অর্থনীতিকে শেষ করেছে, একটা লুটেরা অর্থনীতি চালু করেছে, সম্পূর্ণ লুটেরা অর্থনীতি। কিচ্ছু হয় না আপনার লুট ছাড়া। আপনার 10,000 টাকার একটা আপনার প্রজেক্ট হয়ে যায় 40,000 50,000 কোটি টাকা, এবং এই 40,000 50,000 লুট হয়ে যায়। আজকে পত্রিকায় আছে আপনার দেখা যাচ্ছে যে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের অ্যাকাউন্ট বাড়ছে অনেক কম। আপনার ওই কানাডা, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি হচ্ছে সব তাদের। আমি এখানেই আছেন ভদ্রলোক, আমি নাম বলছি না, তার সঙ্গে কথা বলছিলাম যে তিনি একটা রেসিডেন্সিয়াল এরিয়া থাকেন, ওখানে যতগুলো প্লটের অর্ধেক প্লটে নাকি তারা নিয়ে গেছে তাদের লোকেরা। এটা সব জায়গায় একটা জায়গায়। এই যে আপনার অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া, একদলীয় শাসন থেকে বহুদলীয় নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান,
একজনের শাসন কে করেছিলেন, কারা করেছিলেন? এই কথা বললে তো নারাজ হয়ে যান আপনারা। 72 থেকে 75 তারা কোনো জবাব দিতে চায় না। কেন বাকশাল করেছিলেন, কোন উত্তর নিতে দেবে। কেন রক্ষী বাহিনী করেছিলেন, কোন উত্তর নিতে দেবে। কেন জরুরি আপনার জরুরি অবস্থা ঘোষণা কেন করেছিলেন? কেন আপনারা বিশেষ ক্ষমতা আইন তৈরি করেছিলেন 72 সালের সংবিধানকে কেটে? আর কেনই বা তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে এখন আপনারা দলীয় সরকার নির্বাচন নিয়ে আসছেন? কে করেছে, কেন করেছে? এগুলো কথার জবাব তাদের কাছে নেই। তারা কিছুক্ষণ পরে বলবে যে আপনারা ওই মিথ্যা কথাগুলো তারা সমানে গোয়েবেলিসের কাজে প্রচার করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবচেয়ে সচেতন শ্রেণী, আপনারা পেশাজীবী, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। গোটা জাতিকে আপনার তৈরি করতে হবে এবং আপনাদের ভবিষ্যৎ বংশধরকে তৈরি করতে হবে এবং লড়াকু সৈনিক তৈরি করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই বড় সংকট থেকে আমরা কাটিয়ে আমাদের গণতন্ত্রের প্রতীক দিন তাকে আমরা মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি এবং আমাদের নেতা দেশের বাইরে এসে আমাদের তাকে আমরা দেশের দিকে এই কথাগুলো বলে আমাদের আবারও ধন্যবাদ জানিয়ে